আসসালামু আলাইকুম। খুব বেশি দিন হয়নি, সম্ভবত ৭-৮ মাস আগেই সাবেক একজন প্রধান নির্বাচন কমিশনারকে ধরে প্রকাশ্যে মিডিয়ার সামনে জুতোর মালা পরিয়ে লুঙ্গি পরা অবস্থায় তাকে চর থাপ্পড় মারতে পর্যন্ত দেখা গেছে। একজন সিইসিকে, প্রধান নির্বাচন কমিশনারকে। এটা থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু ছিল, এবং সবাইকে না, যারা ওই দায়িত্বে থাকবেন তাদের জন্যই ছিল। আসলে কি সব দায় দায়িত্ব সিইসিরই, নাকি তার নেতৃত্বে যারা এই দায়িত্বগুলো পালন করে থাকে তাদের উপরে বর্তায়? জুতার মালা কি শুধু প্রধান নির্বাচন কমিশনারের জন্যই, নাকি এতদ সংক্রান্ত যারা জড়িত সবার জন্য উপযুক্ত ছিল? ভুলটা কি সিইসির হলো, নাকি যারা জুতার মালা পরালো তারা শুধু প্রতীকী হিসাবে একজনের উপরে দায় চাপিয়ে সেটা শেষ করে দিয়ে বাকিদেরকে রেহাই দিয়ে ভবিষ্যতে আরও এই ধরনের অপরাধ করবার পথ সুগম করে দেওয়া হলো? আমি বলছি, বর্তমান যারা সিইসি আছে বা সিইসির আন্ডারে যারা এই যে মনোনয়নপত্র বাতিল করলো, কেন বাতিল করলো, আবার সেটা বৈধ হলো, কেন বৈধ হলো, সব কিছুর শেষে এসেও ৪৫ জনের ৪৫ জন বিএনপির নমিনেশন প্রাপ্ত হেভিওয়েট ব্যক্তিদের বড় বড় ঋণ খিলাপির দায় যারা অভিযুক্ত ছিলেন তাদেরকেও নমিনেশন প্রাপ্ত করা হলো, নির্বাচনে বৈধ ঘোষণা করা হলো, এবং তারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন। কারা? ঋণ খিলাপিরা। ততোধিক, প্রায় ততোধিক দ্বৈত নাগরিকদেরকে নমিনেশন দেওয়া হইল। তারাও বৈধভাবে মনোনয়ন পেলেন, দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করছেন, এবং বাংলাদেশের সংসদ সদস্য হয়ে তারা বাংলাদেশের নীতি নির্ধারণের চূড়ান্ত ম্যানিফেস্টো নিয়ে সংসদে নিজেদের উপস্থিতি জাহির করবেন। এরা কারা? বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ কারা? ঋণ খিলাপি। বাংলাদেশের সবচেয়ে মানি লন্ডারিংয়ে জড়িত কারা? এই দ্বৈত নাগরিকরা, যারাদের এক পা বাংলাদেশে, এক পা দেশের বাইরে। তারা যে কোনো অপরাধ ঘটিয়ে লক্ষ লক্ষ মানুষকে খুন করে পর্যন্ত পুরা দেশকে যতটা তার কলমে সম্ভব, ক্ষমতায় সম্ভব, বিক্রি করে দিয়ে যে কোনো মুহূর্তে তারা সেই সব দেশে চলে যেতে পারে। তাহলে এই দেশের কি ম্যানিফেস্টো, কি দায় দায়িত্ব, যা সংবিধান তাদেরকে কি সুযোগ সুবিধা দিল যে তারা সংসদ সদস্য হইতে পারবেন? এই বৈধতা কি সংবিধানে লেখা আছে? অবশ্যই কোথাও না কোথাও কোনো ফাঁক ফকর আছে, যেটার ব্যবহার করে জেলা পর্যায়ের রিটার্নিং কর্মকর্তারা এদেরকে বৈধতা দিল। কিন্তু এরা না হয় দিল ছোটোখাটোভাবে, স্থানীয়ভাবে, লোকালভাবে, যে কোনো চাপ দিয়ে, ভয়ভীতি দেখিয়ে, প্রলোভন দেখিয়ে। বাংলাদেশে যেটা হয়, পাঞ্জাবের পকেটে পিস্তল, টুপির ভিতরে পিস্তল রেখে, এটাও তো দেখেছি, পিস্তল মাথার উপর দিয়ে তারপর টুপি দিয়ে ঢাকা আছে, নাম বলছি না। তো এরাও আবার ওই ওই জায়গা মতো যে আস্তে করে মাথার টুপিটা হালকা উঁচু করে দেখায় যে টুপির নিচে পিস্তল, পাঞ্জাবির উপরে কোট পরা থাকে, আস্তে সাইড করে দেখায় যে পাঞ্জাবির পকেটে পিস্তল। অনেক কিছু এভাবে দেখায়, দেখানোর পরে হয়তো জেলা পর্যায়ে রিটার্নিং কর্মকর্তারা বা জেলা প্রশাসকরা নমিনেশন দেয়। কিন্তু যখন কোর্টে তাদের বিরুদ্ধে অভিযোগ গেল, শুনানি হইল, এই বর্তমান নির্বাচন কমিশনার তাদেরকে শুনানি নিল তাদের কাছ থেকে যে ঋণ খিলাপি কোন ধরনের কাগজপত্র দেখিয়ে বা কোন সুপারিশে, কোনভাবে তারা আবার বৈধতা পেয়ে এই বৈতরণী পার হয়ে নির্বাচনের মাঠে সরগম হয়ে উঠল। তাহলে কি ঋণ খিলাপি এদেশে কোনো অপরাধ নয়?
তাহলে কি দ্বৈত নাগরিকত্ব, হ্যাঁ দ্বৈত নাগরিকত্ব নেওয়ার সুযোগ নিতে পারে, কিন্তু একজন সংসদ সদস্য হবার ক্ষেত্রে সেখানে কি কোনো ক্রাইটেরিয়া নাই, তাদের বিরুদ্ধে অবজেকশন নেওয়ার সুযোগ নাই? এটা গেল একটা সাইডের কথা। আর একটা সাইডে হচ্ছে পুরো বাংলাদেশ একটি রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। 55 বছরে যেটা হয়েছে সেটা বাদ দিলাম, ধরলাম না, কারণ একচ্ছত্রভাবে লুটেরাদের রাজনৈতিক অঙ্গন দখলে ছিল, এক ধরনের লুটেরা। এই রাজনৈতিক অঙ্গনে বলবো না, বিশেষ করে যারা ক্ষমতার চূড়ায় ছিলেন, বারবার ঘুরে ফিরে ক্ষমতায় কুক্ষিগত করে রেখেছিলেন তারা তাদের সুবিধা মতো সাজিয়েছিলেন। কিন্তু জুলাই আগস্ট 24-এর পরে তো নূতনভাবে বাংলাদেশকে সাজানোর যে অভিপ্রায় নিয়ে এই যে এতগুলো রক্ত দিল, এত বলিদান যে উদ্দেশ্যে, সেই বাংলাদেশে কিভাবে ঋণ খিলাপি এবং এই দ্বৈত নাগরিকদের জন্য সেই সুযোগ বহালি রেখে দেওয়া হলো? হয়তো বলবেন যে সংবিধান এখনো পরিবর্তন হয়নি, কিন্তু এটা তো সংবিধান নয়, এটা তো নির্বাচনকালীন যে নূতনভাবে যে নির্বাচন কমিশন সাজানো হলো, সরকারের তো একটি নির্বাহী আদেশে এই নির্বাচন করার মুখী মনোনয়নপ্রাপ্তদের জন্য নূতনভাবে কিছু একটা করাই যেত। ডক্টর ইউনূস সেটা করতেই পারতেন, কারণ তার হাতে নূতন বাংলাদেশের ম্যানিফেস্টো দেওয়া, তার হাতে নূতন বাংলাদেশ, অর্থাৎ জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সর্বময় ক্ষমতা দিয়ে ডক্টর ইউনূসের হাতে, এবং ডক্টর ইউনূস তাদের পাওয়ার নিয়েই নিজেকে প্রধান উপদেষ্টা হিসাবে উপনীত হয়েছেন। তো তাদের মতাদর্শ বা তাদের অভিপ্রায়টাকে কিন্তু তিনি মূল্যায়ন করবেন না? রাষ্ট্র কি এখানে এতটা দুর্বল এদের কাছে, কয়েকজনের কাছে, যে ঋণ খিলাপিদেরকে আবার সেই সুযোগ করে দেওয়া হবে? প্রশ্ন অনেকেই করেছে, 17 বছর ক্ষমতায় ছিল না বিএনপি, অথচ এই হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ খিলাপি হয়ে উঠল কিভাবে? তারা কোন সুযোগ সুবিধা, কাদের কাছ থেকে, কাদের মাধ্যমে তারা এই ঋণের সুযোগ করে নিতে পারল এত বড় একটি স্বৈরা শাসকের কবজার ভিতরে থেকে? তাহলে তারা কোন দলের? আসলে দল বড় কথা নয়, দরকার হলো লুটতরাজের সুযোগ সুবিধার পথ ত্বরান্বিত করার একটি উপাদেয় রাস্তা তৈরি করে নেওয়া তাদের জন্য। পয়সা কোনো মেটান না। দ্বৈত নাগরিকের জন্য সেই একই হয়তো হতে পারে। এইটা গেল রাষ্ট্রের দুর্বলতা। এখন আমি বলবো বিএনপির কথা। এই যে মানুষের এই যে জন আকাঙ্ক্ষাকে একেবারে ইগনোর করে, প্রশ্রয় না দিয়ে, সাধারণ মানুষের কথা না ভেবে, সংসদ সদস্য কত 300, বিএনপি তো 282 জনের নমিনেশন দিয়েছেন, তার ভিতরে দ্বৈত নাগরিক এবং এই ঋণ খিলাপি এই কয়েকজন মানুষকে বাদ দিয়ে একটি দলকে গা ঝাড়া দিয়ে নিজেদেরকে পুত পবিত্র হিসাবে একেবারে নিরেট খাঁটি বাঙালি দেশপ্রেমিক মজলুম সর্বহারানো নেতাদেরকে নমিনেশনের পথ করে দিয়ে প্রকৃতপক্ষেই এদেশের পূর্ণাঙ্গ 100% এদেশের নাগরিক কোনো ঋণ খিলাপি নয়, বরং নিজেই ঋণগ্রস্ত, ক্ষতির ভিতর দিয়ে ক্ষতিগ্রস্ত নেতাদেরকে দলে স্থান দিয়ে একবার পুনরায়, যেমন পাখিরা পুরানো পালক ঝেড়ে ফেলে নূতনভাবে আবার পালক গজায়, গাছেরা পুরন পাতা ফেলে দিয়ে নূতনভাবে পাতা গজিয়ে নেয়, সাপ তার খোলস বদলায়, মানুষের গায়ের চামড়াও পরিবর্তন হয়, হয়তো আমরা দেখি না, জানি না, কিন্তু হয়। এভাবে কি বিএনপি নিজেদেরকে সাজিয়ে নূতন আঙ্গিকে এই 24-এর পরে নূতন একটি বিএনপির তাদের চিন্তাধারা চেতনা, তাদের রাষ্ট্র পরিচালনার জন্য নূতন নেতৃত্বের পথ করে দেওয়া, এই ধরনের একটি একগুচ্ছ ক্লিন ইমেজের মানুষকে কি বিএনপি নেতা হিসাবে নির্বাচিত করার সুযোগ পেল না, নাকি করল না? ইচ্ছা করেই বিএনপি আবার পিছনে চলে গেল, পিছিয়ে গেল। তারা সেই সব লোকদেরকেই নমিনেশন দিল বা সেই সব মানুষদেরকেই দলের নেতৃত্বের চূড়ান্ত ধারায় রূপায়িত করল যারা এই দলকেই বিকৃত করেছে, এই দলকেই ধ্বংসের মুখে নিয়ে যাওয়ার জন্য পুরাটাই দায়ী এই ঋণ খিলাপি, এই অর্থ পাচারকারী, মানি লন্ডারিং, যারা যে সুযোগ নিয়েছিল
বিগত দিনে যাদের জন্য দল বিতর্কের মুখে পড়েছিল, সমালোচনার মুখে পড়েছিল, হ্যাঁ, সমালোচনা করা ভালো, এর ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা যদি সমালোচনাকে নিজের শিক্ষামূলক হিসাবে ধরে নেই তাহলে ভালো, আর যদি গায়ে সহ্য না হয় তাহলে তো নেগেটিভ হিসাবেই বিবেচিত হবে। কিন্তু বিএনপি কি সেই জায়গাটা নিজেদেরকে ঝালাই করবার জন্য, নিজেদেরকে আবার নূতনভাবে, নূতন অভিযাত্রিক সহযোগীদের নিয়ে নূতনভাবে পথ চলার পথ সুগম করতে বিন্দুমাত্র চেষ্টা করেছে? নাকি তারেক রহমানের সেই সুযোগ হয়নি? নমিনেশন আগেই পূর্বেই দেওয়া হয়ে গিয়েছিল যখন তারেক জিয়া দেশে ছিল না, তারপরেও তিনি দেশে এসেছেন। আসার পরে তাকে দলের সর্বোচ্চ পদে ভূষিত করা হলো, তাকে নমিনেশন দেওয়া হলো, নীতি নির্ধারণী কমিটির সাথে তার বৈঠক কোথায় কীভাবে তবে অফিস করেছেন এটুকু জানি, তো নীতি নির্ধারকদের সাথে হয়তো বসার সময় পাননি। প্রার্থীরা যার যার মতো নিজ নিজ এলাকায় চলে গেছে নির্বাচনীমুখী হওয়ার জন্য। কিন্তু তিনি অন্তত এটুকু করতে পারতেন, যাদের নামে তর্ক বিতর্ক আছে, যারা প্রশ্নবিদ্ধ, বিশেষ করে ঋণখিলাপি, নাগরিকত্ব নিয়েও প্রশ্ন হওয়া উচিত ছিল, করা উচিত ছিল যে তাদেরকে হয় একক যে কোনো নাগরিকত্ব বরণ করতে হবে, বাইরেরটাকে ক্যান্সেল করে শুধু দেশের নাগরিক হিসাবেই নিজেকে পরিচিত হইতে হবে, এবং সেইভাবেই নির্বাচন কমিশনে নিজেদের নাগরিকত্ব প্রকাশ করার যত ধরনের যা করা সেটাই করা উচিত ছিল। কিন্তু কোনো জায়গাতেই হাত দেন নেই, না দিয়ে সবাই সেই ঋণখিলাপি, দ্বৈত নাগরিক সবাইকে নিয়েই বিএনপি সেই চিরচারিত নিয়মে, সেই পুরানো ধাঁচে, নূতনত্ব কোনো কিচ্ছুই নেই। নূতনত্ব সাজাবার মতো, দেখাবার মতো এই 17 বছরে যেমন ছিল না, নির্বাচনেও তেমনটি নেই। তারেক জিয়ার একটি সেন্সিটিভ জায়গা, হয়তো আবেগের জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এই দলের ভিতরে 75% লুটেরা, সন্ত্রাসী, স্নায়ুর শক্তিধারী, আধিপত্য বিস্তারকারী, চাঁদাবাজ, অরাজনৈতিক, অদূরদর্শী ব্যক্তি, এবং বিশেষ করে সন্ত্রাস টাইপ, উচ্চ অভিলাষী, কিন্তু এরা অলস। এরা নিজেরা কোনো নিজেদের কর্ম নিয়ে সংসার চালানোর মতো কর্মের ভিতরে যেতে ইচ্ছুক না। এরা দলকে ভাঙিয়ে কন্ট্রাক্টারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স, বড় ব্যাংকের মালিক হওয়া, বড় প্রতিষ্ঠানের ঋণখিলাপি হয়ে গ্রুপ অফ কোম্পানির মালিক হওয়া, এই ধরনের টেন্ডেন্সি এদের ভিতরে, যারা দেশকে ব্যবহার করতে চায় একটি দলীয় আঙ্গিকে নিয়ে এসে, দলীয় প্রভাব খাটিয়ে পুরা দেশের মানুষকে এরা নিজেদের কর্মচারীর মতো মনে করে। সেই সব মানুষগুলোই বিএনপির ভিতর বেশি। আমি একেবারে তৃণমূল থেকে বলছি, মানে ঘৃণার জায়গাটা থেকেই বলছি। রাস্তায় বের হলে, হাঁটতে গেলে নাতিপুতির বয়সী ছেলে মেয়ে মুখের দিক তাকিয়ে থাকে, মানে তাদেরকে সালাম দিতে হবে, আমরা যেন তাদেরকে সালাম দিই, তারপরে তারা সালামের উত্তর নেবে। কিন্তু পাশাপাশি আর একটি সংগঠন যারা প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে বিএনপির, তারা তো আমার থেকে সিনিয়ররাও সালাম দিয়ে বসে থাকে 10 গজ দূরের থেকে, আমি কি সালাম দিব? এই ডিফারেন্টটা পায় কোথার থেকে? এই যে বিএনপির ভিতরে বড় একটি মৌমাছি বলা যাবে না, এরা ভীমরুল আছে না, যাদের পাছায় শুধু সুই আছে ফোটানোর জন্য, মুখে কোনো মধু নাই। সেই ধরনের মানুষদের বড় ধরনের একটি মহাসমাবেশ, মহা সহযোগিতা, এখানে সহযোগ ঘটিয়েছে যারা, পুরা একটি নষ্ট সমাজের মতো, দুর্বৃত্তায়নের জন্য একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে বিএনপি। তার থেকে ভেঙে অনেক কিছু করার প্রয়োজন ছিল এবার। অন্তত 17 বছর পরে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছে,
সেখানে মানবিক, দার্শনিক, প্রেমিক, উদারপন্থী, সামাজিক ব্যক্তিত্ব, ধর্মের প্রতি অনুকম্পা, ধর্মের প্রতি ধৈর্যশীল, সহনশীল, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, নিজের জ্ঞান গরিমাকে তার প্রতি দায়বদ্ধতা, নিজেকে রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ, এই ধরনের মানুষগুলোকে বিএনপিতে সমারোহ ঘটানোর জন্য চেষ্টা করা উচিত ছিল। নির্বাচনের খুব কম সময় আছে, এখন 16-17 দিন আছে। আমি জ্ঞাত সারে বলছি, এখনো বিএনপির কোনো প্রার্থী মানুষের কাছে গিয়ে ভোট চাইছে না, বরঞ্চ তারা দাপিয়ে বেড়াচ্ছে তাদের স্নায়ু শক্তি, তাদের চক্ষু রাঙানি এবং তাদের আধ্যাত্মিক বল দিয়ে। আধ্যাত্মিক বল বলতে ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু থাকতে পারবা না, টিকতে পারবা না, শেষ হয়ে যাবা, এই ধরনের হুমকি ধামকি দিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে, ভোট দিয়ে নয়। অনেক জায়গায়, অনেক সেন্সিটিভ যেসব জায়গাগুলো সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, আমাদের এলাকায় কয়েকটি জায়গা সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। তার অর্থ কী? তারা সরাসরি ভোটে আগানোর মতো ক্ষমতা তাদের নাই, তারা সেই বেহিবি এখনও করছে না ভোটারদের সাথে। ভোটারদের কাছে তারা যেতে রাজি নয়, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার জন্য সর্বশক্তি দিয়ে প্রস্তুত। সেই শক্তিটা প্রয়োগ করতে চায় তারা, হয় গোনার সময়, না হয় ব্যালট বক্সের ছিনতাইয়ের মাধ্যমে, বা যে কোনো অন্য কোনো প্রক্রিয়ায়। কিন্তু মানুষের সহযোগিতা বা মানুষের ভোট চাবার মানসিকতা তাদের ভিতরে নাই। এই টেন্ডেন্সিগুলো কি করে পাচ্ছে? এই উপরের ঔদ্ধত্যতার জন্যই। যারা শীর্ষে বসে আছে তাদের কথায় যেমন নমনীয়তা নেই, ভদ্রতা নেই, দেশপ্রেমিকের কোনো চিহ্ন বিন্দু মাত্র নেই, তাদের দেখেই তাদের কর্মীরাও ওইভাবেই উজ্জীবিত হচ্ছেন। একজন সিনিয়র নেতার কণ্ঠে যদি নমনীয়তা, ভদ্রতা, শোভনীয়তা না থাকে, তার বাড়ির সন্তানও ওই রকমেরই হয়। বাবা যদি কুড়াল মারা দাঙ্গাবাজ হয়, দেখে দেখে পুত্ররাও ওইটাই শেখে, ওইভাবেই গড়ে ওঠে। একটি দলও ঠিক সেইভাবেই গড়ে উঠছে, যে রকমের চাঁদাবাজ, সন্ত্রাসী, স্নায়ু শক্তি, ক্যাডার ভিত্তিক রাজনৈতিক নেতাদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ ঘটিয়েছে, তেমনি পুরা বিএনপি এরকমেরই সমাজের যারা সবচেয়ে কুলঙ্গার, ঘৃণিত মানুষ, যারা নেতা অথচ জনগণ তাদেরকে ভালো চোখে দেখে না, ভালোবাসে না, তারা ভয় দেখায়, তারা মানুষকে সন্ত্রস্ত করে রাখতে চায়, তারাই বিএনপির সামাজিক নেতা। এই যে উপর থেকে নিচু পর্যন্ত যে স্তরে 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 একই ধরনের চরিত্রের মানুষগুলো বিএনপির ধাজে ধাজে নাট বল্টু এটে বসে আছে, এর থেকে বিএনপি যদি খলস বদলিয়ে না আসে, এই সময়ের ভিতরে সময় আছে, না হলে ক্ষমতার এই মোহ থেকে বিএনপি চিরতরে হারিয়ে যাবে। অনেক সমালোচনা আছে, কিন্তু বিএনপি সেই সমালোচনা থেকে কিছু শিখতে চাচ্ছে না, তারা যেন এর আরও প্রতিরোধ্য হয়ে উঠছে। এই সমালোচনা থেকে তাদের ভিতরের যে প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, এটা রিয়্যাক্ট হচ্ছে। রিয়্যাক্ট না হয়ে যদি এর সংশোধনের চেষ্টা করত, বিএনপি আরও একটি আদর্শবান রাজনীতিক অঙ্গন তৈরি করতে পারত বাংলাদেশের জন্য। বড় সুযোগ হেলায় হারিয়ে ফেলছে বিএনপি। দেখা যাক এই কয়দিনের ভিতরে কি করে। কিন্তু আমার যেটা প্রশ্ন থেকেই গেল, এই ঋণখিলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে যে নির্বাচন কমিশন বৈধতা দিয়ে এবার নির্বাচন করার সুযোগ করে দিল, জুতার মালা কার উপর? রাষ্ট্রের আইন প্রণেতাদের উপর, যারা এখন এই নির্বাচনের আইন তৈরি করে দিল, আসিফ নজরুলদের উপরে, নাকি নির্বাচন কমিশনের উপরে, নাকি রাষ্ট্রের আর কোথাও কোনো দায়বদ্ধতা ছিল তাদের উপরে? কিন্তু জুতার মালা পরতেই হবে এই অপরাধের জন্য। এই ঋণখিলাপিদেরকে সুযোগ করে দেওয়া, দ্বৈত নাগরিকদের সুযোগ করে দেওয়া, এর জন্য জুতার মালা কাউকে না কাউকে পরতেই হবে উইদিন 1 year। এই নির্বাচনের পরে পরেই যদি বিএনপি ক্ষমতায় না আসে, এই জুতার মালা তাদের জন্য অপেক্ষা করছে। আর যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে আমাদের সাথে যারা আছেন তাদের কপালে রয়ে গেছে এই জুতার মালা।
দেখা যাক কারা বরণ করে নাই। আসসালামু আলাইকুম।